নমস্কার বন্ধুরা, আমি সুপর্ণা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। আমার চ্যানেলের নতুন একটা ব্লগে অনেক অনেক ওয়েলকাম। তো আজকের 14ই এপ্রিল, দেখতে দেখতে দিনটা চলে এসেছে। আজকের রাতে 10:45 আমার ট্রেন হাওড়া থেকে। আর এখন বাজে ঘড়িতে 12টা। এখন চা খেতে বসেছি। যেহেতু উৎসা একটু আগে উঠেছে, তার জন্যই সকাল থেকে না খেয়েছিলাম। দৌড়াদৌড়ি করে আর পাচ্ছি না, যত কাজ করছি যেন আর কাজ শেষ হচ্ছে না। একটা কাজ করে নিয়েছি সকালবেলা, আগে আমাদের দুপুরে রান্নাটা কমপ্লিট করে নিয়েছি। এবার লাগেজ গোছাবো। আমার লাগেজের কিচ্ছু গোছানো হয়নি, কোনো প্যাকিং না। আমি যে যাব, এতদিন থাকবো, কিচ্ছু করিনি। তো এখন সেটা করব। তারপর আজকের মঙ্গলবার, মেয়ে আগে বজরংবলির পূজা দেবে, আজকে আমি আর দিতে পারবো না। আর আমি রান্নাঘরটা পরিষ্কার করে, রান্নাবান্না যেহেতু হয়ে গেছে, এখন জামা কাপড় গোছাবো। আগে একটু চা খেয়ে নিই। দুপুর 12টায় চা দিয়ে ব্লগ স্টার্ট করছি। আপাতত একটা লাগেজ ব্যাগ গোছানো হয়ে গেছে। এই ব্যাগে আমার আর মেয়ের জিনিস যাচ্ছে, আর আমার মেডিকেলের কিছু জিনিসপত্র যাচ্ছে, আমার রিপোর্টস ব্যাগেরা সব যাচ্ছে এই ব্যাগটায়। এবার গৌতমের ব্যাগ গোছাবো। মনে করে করে সব নিতে হচ্ছে, সব ভুলে যাচ্ছি। লাস্ট সময় তো, হাতে সময় নেই, টেনশনে সব কিছু ভুলে যাচ্ছে। গৌতমবাবুর লাগেজটা গোছাচ্ছিলাম, কিন্তু গোছানো বন্ধ করে দিলাম। আমি ভেবে পাচ্ছি না এত জিনিস নিয়ে যাব কি করে। কত ব্যাগ হবে, এত ব্যাগ ক্যারি করা। মানে আমি যত সম্ভব চেষ্টা করছিলাম অল্প ব্যাগ নিয়ে যাওয়ার, কিন্তু গৌতম এত জিনিসপত্র এনেছে, আমি বুঝতে পারছি না কী করে নিয়ে যাব। এখানে চাল চিড়ে, এদিকে ঝুড়ি ভাজা, এদিকে মুড়ি, এক গাদা, এদিকে খাবার জিনিস, এইখানেই এক গাদা জিনিস। তারপর রান্না করে জিনিস নিয়ে যাব। মানে আমি বুঝতে পারছি না, এতগুলো ব্যাগ হলে মানে তারপর সমস্যা হয়ে যায়, ভীষণ সমস্যা হয়ে যায় এত লাগেজ টানা। কারণ আমার পক্ষে সম্ভব হয় না বেশি ব্যাগ ক্যারি করার। আমি হাঁপিয়ে যাচ্ছি, আমার শরীর প্রচণ্ড খারাপ লাগছে। কিছু বাসনপত্রও নিয়ে যেতে হবে। ঠিক আমার রান্নাঘরের অবস্থাটা দেখো, আমি কোনটা ছেড়ে কোনটা করবো বুঝতেই পারছি না, পুরো অগোছালো হয়ে আছে। মেয়ে ঠাকুর দিচ্ছে, আর যাওয়ার সময় একটা বড় ক্ষতি করে ফেলেছি আমি। পাম্প চালিয়েছিলাম, হঠাৎ করে জানি না কেন কি হলো, পুরো ধোঁয়ায় ধোঁয়া হয়ে গেছে। গৌতমকে ফোন করলাম, বলল যে পাম্পের ভিতরে কোনো কয়েল থাকে, সেটা নাকি জ্বলে গেছে। এত বড় একটা ক্ষতি করে ফেললাম। এখন এটাকে, পাম্পটাকে সারাবো না আমরা যাব? আমার ভাগনা যেহেতু থাকবে, তাহলে এই গরমে তো জল দরকার লাগে। কি করব কিচ্ছু জানি না। পুরো রান্নাঘর পুরো মুহূর্তের মতো ধোঁয়া হয়ে একটা বাজে গন্ধে ভরে গেছিলো। এখন আমিও জলের কাজ করতে পারছি না ভয়ে। আমার এখনও স্নান হয়নি, রান্নাঘরে এক গাদা বাসন। যতক্ষণ না গৌতম আসছে আমি কিচ্ছু করতে পারছি না। ঠিকমতো ট্যাঙ্কটাও ভরেনি, তার আগে পুরো জ্বলে গেছে পাম্পটা। মানে বলি না, কিছু করতে গেলে অভাগা যেদিকে তাকায় সাগর শুকায়া যায়। আমি হচ্ছি সেই অভাগা, যেদিকে তাকাই সেদিকটাই নষ্ট হয়ে যায়। এখানে মেয়ের জন্যে একটু সুজি করছি। কবে থেকে বেচারা বলছে মা দুধ দিয়ে একটু সুজি বানাবে, আমার আর হয়ে উঠছিল না টাইম। একটু দুধ বেঁচে আছে, অল্প একটু সুজি করে নিচ্ছি। লাঞ্চে সয়াবিন আলুর তরকারি আর একটু আলুর চিপস। আজকে স্নান না করেই ভাত খাচ্ছি। আজকে যে কি অবস্থা হবে, 4টের সময় জল আসলে আমি সব কাজ করতে পারবো। ট্যাঙ্কে জল নেই, কি করব, পাম্পটা খারাপ করে বসে আছি। গৌতমের কাছে আমি যে কি ঝাড় খাবো। যাওয়ার আগে গালাগাল শুনে আমাকে ট্রেনে উঠতে হবে। কি বলবো, আমার মুডটা একদম খারাপ হয়ে গেছে। ঘড়িতে 5:30 বাজে, এখনও স্নান হয়নি। পিছনের গলিতে জামা কাপড় তুলতে এসেছি। বললাম যে পাম্পের কি সমস্যা, বাইরে বসে আমাকে বাসন মাজতে হলো। রান্নাঘর পরিষ্কার করে নিয়েছি, আর এই দিকটা দেখাচ্ছি, দাঁড়াও। আমার 3 ছানার জন্য গৌতম কি সুন্দর ঘর বানিয়ে দিয়েছে, যাতে বৃষ্টিতে ওর কোনো কষ্ট না হয়। এইখানে সব গদি করে দিয়েছে যাতে শুতে পারে। জানি না ওরা এখানে থাকবে কি না, আমাকে দেখতে পাবে না, ওরা এই দিকটা তো আসবেই না, তাও গৌতম করে দিয়েছে। ভীষণ টায়ার্ড আজকের, আর ভাল লাগছে না। একটু আগে স্নান করলাম, সন্ধ্যা দিলাম, আর এখন রাতের রান্না করছি। ভেবেছিলাম কেনা খাবার নিয়ে যাব, কিন্তু মঙ্গলবার, আমি তো বাইরের খাবার খাবো না। বেশিরভাগ রান্নাটা মাকে দিয়ে দিয়েছি। তো গৌতম গেছে পাম্প সারাতে, নাহলে ওই অনেকটা সাহায্য করে দিত। একটা বড় ক্ষতি আমি করে ফেলেছি বেচারা, তার জন্য ওকে পাম্প সারাতে যেতে হয়েছে। এখন পরোটা করবো আর ঢ্যাঁড়স ভাজা,
সুজি তো করেই নিয়েছি আগে। আমাদের স্যার সারাদিন পাত্তা ছিল না, কোথায় ঘুমাচ্ছিল জানি না, এখন সন্ধ্যাবেলায় খিদে পেয়েছে এসেছে, যেই দেখছি আমি রান্না করছি। কি খাবে? ভাত খাবে? একটু একটু ভাত খাবে? হ্যাঁ চলো একটু ভাত দিই তোমাকে, চলো। ভাত দিয়েছি খেতে। মঙ্গলবার আমি নিরামিষ খাই ঠিকই, কিন্তু আমার ছানা পোনারা একদম মাছ দিয়ে ভাত খাচ্ছে। ঘড়িতে 8টার সময় বেরোবার কথা ছিল, এখন ঘড়িতে বাজে 8টা। আপাতত সব লাগেজের ব্যাগগুলো বন্ধ করতে পেরেছি, এবার রেডি হয়ে বেরোবো। রান্নাবান্না কমপ্লিট, সমস্ত কাজ কমপ্লিট। ঘড়িতে বাজে 8:30, বেরিয়ে যাচ্ছি, বেরিয়ে পড়ছি। অনেকটাই লেট হয়ে গেল, ওদের খেতে দিয়েছি, ওরা চিৎকার করে যাচ্ছে। এই আমার মুন্নি, কিরে এবার একা একা থাকতে হবে, কী হবে? হ্যাঁ, খেতে দিয়েছি, খাওয়া ছেড়ে দিয়ে এদিকে চলে এসেছে। এবার একা একা থাকতে হবে তো, কোথায় শুবি রাত্রিবেলা? মুন্নি, এরই কষ্ট হবে, আমি চলে যাচ্ছি, সব থেকে বেশি কষ্ট পাবে। ব্যাস, সোনাকে মায়ের বাড়িতে রেখে দিয়ে চলে যাবো ওই পাশ দিয়ে। দুটো পিছু নিয়েছে, ভাবছে রোজ আমরা হয়তো ঘুরতে যাই আবার যেরকম চলে আসি, ওরা সেটাই ভাবছে। সব লাগেজপত্র নিয়ে মায়ের বাড়িতে, ক্যাব অলরেডি বুক করে দিয়েছে, এবার নিয়ে বেরোবো। আজকের একদম হাঁপিয়ে গেছি, জলের সমস্যা। একটা জিনিস দেখো, আমার জীবনের সাথে যারা জড়িয়ে আছে কেউ কিন্তু ভালো নেই, এমনকি আমার গোপু সোনাও নয়। প্রত্যেকবার ভেলোর যাওয়ার আগে ওকে আমার মায়ের বাড়িতে রেখে যাই, আমার মিচুটাকে আমার শ্বশুরের কাছে রেখে দিয়ে যাই, এবং আমার এই কুকুরের ছানাগুলোকে এবার এক পাড়ার কাকিমার কাছে রেখে যাচ্ছি। শুধু একটাই রেহাই, এইবার মেয়েটাকে সাথে নিয়ে যেতে পারছি, যেহেতু ওর পরীক্ষা হয়ে গেছে তার জন্যে পিছু টানটা আমি সাথে নিয়ে যাচ্ছি। 3 বছর ধরে লাগাতার টানা আমি ভেলোর যাচ্ছি 3 মাস পর পর। কোনোদিন হাওড়া স্টেশন এত ফাঁকা দেখিনি। এই ওয়েটিং জোনটায় বসার সিট তো থাকেই না, মেঝেতেও লোক শুয়ে থাকে। তো হাওড়া স্টেশনে পৌঁছে গেছি। তো গতবার তো তোমাদের ভিডিওতে শেয়ার করেছিলাম, এতটাই আমাদের জ্যামে লেট হয়ে গেছিলো যে আরেকটু হলে ট্রেন মিস হয়ে যেত। সেই ভেবে এবার খুব তাড়াতাড়ি আমরা ঘর থেকে বেরিয়েছি, মোটমাট 15টার মধ্যে ঘর থেকে বেরিয়ে গেছি। আর এবার রাস্তায় একটুও জ্যাম পাইনি, কোনো সিগনালে আমাদের ক্যাব দাঁড়ায়নি। যেহেতু আজকে চৈত্র মাসের সংক্রান্তি, আজকে অনেক অফিস টফিস ছুটি রয়েছে। সবথেকে বড় কথা, কালকের হচ্ছে পয়লা বৈশাখ, আমাদের বেঙ্গলি নিউ ইয়ার ফেস্টিভ্যাল। তো সুতরাং তার জন্যে একদম রাস্তাঘাট পুরো ফাঁকা, আমরা একদম ঝটপট পৌঁছে গেছি। এখন অনেকক্ষণ ওয়েট করতে হবে। আর যেখানে কলকাতা নিউ ইয়ার সেলিব্রেশন করার জন্য, বেঙ্গলি নিউ ইয়ার সেলিব্রেশন করার জন্যে সাজো সাজো রব, মানে হাওড়া দিয়ে যখন আমরা আসছি, চারিদিকে ফুলের মার্কেটে ফুল বিক্রি হচ্ছে, কলা গাছ, দাঁড়ঘর, ডাব বিক্রি হচ্ছে। আর সেইখানে আমি এরম উৎসব মুখর দিনে আমি সপরিবারে, আমি একা তো নয়, আমি সপরিবারে চিকিৎসার জন্য ভেলোর যাচ্ছি। মানে এই উৎসবের দিনগুলো কোথাও যেতে আমার ভীষণ কষ্ট লাগে। জানি না কবে এই অভিশাপ মুক্ত হব, কবে সুস্থ হব, কিছুই জানি না। তো সবার বক্তব্য ছিল যে চৈত্র সংক্রান্তিতে আমি যাচ্ছি, মানে বছরের শেষ দিনটা, এটা ঠিক নয়, অনেকেই আমাকে বলছিল। কিন্তু আমি যখন টিকিটটা বুক করেছিলাম আমি জানতামই না এবার পয়লা বৈশাখ 15 তারিখে পড়েছে। আমি জানি প্রত্যেকবার যেহেতু 14 তারিখে পড়ে, এবারও 14 তারিখেই পড়বে। কিন্তু আমি ট্রেন যখন বুক হয়ে যায়, ডক্টর অ্যাপয়েন্টমেন্ট করে নিই, তারপর দেখতে পাই যে এবছর 15 তারিখে পয়লা বৈশাখ পড়েছে। তো এটা আমার ব্যাড লাক, আমি আগে থেকে ক্যালেন্ডারটা দেখিনি। কি করা যাবে, ট্রিটমেন্টটা তো আগে, তার আগে শুভ আর অশুভ কি বলবো। এমনি আমার জীবনে অশুভ ছায়ায় একদম ছেয়ে গেছে, সবই অশুভ, শুভ বলে কিছুই হচ্ছে না। আর নয় আরেকটু অশুভ হয়ে যাক, কিছু করার নেই। তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করলাম। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, চলো বাই, গুড নাইট।